প্রমিতি তার রুমে চলে এলো এবং টেবিলে বসে বই বের করলো। সে তার মাকে দাদিকে মিথ্যে বলেছে। মার দাদি জানে না সে নীরবকে ছেড়ে এসেছে। ভয় বলতে পারেনি মাকে, তাই তো বলেছে পড়াশোনার জন্য এখানে এসেছে। ওই বাসা থেকে কলেজ দূর হয়, ওখানে পড়ায় মন বসে না, তাই চলে এসেছে। মার দাদি তার কথা বিশ্বাস করে নিয়েছে। সে প্রতিদিনই ভাবে সত্যিটা জানিয়ে দিবে, কিন্তু ভয়ে মাকে বলতে পারে না। প্রমিতি ছোটবেলা থেকেই ভীতু স্বভাবের ছিল। প্রমিতি এসব চিন্তা মাথা থেকে সরিয়ে ফিজিক্স বই বের করলো। ফিজিক্স বইটা দেখতেই তার কান্না পেয়ে গেল। আপাতত সে একটা ইউটিউব টিচারের ভিডিও দেখে পড়ছে, কিন্তু ভার্চুয়ালে কি আর পড়া হয়? প্রমিতি বইটা ঘাটাঘাটি করলো, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। তাও জোর করে কিছুক্ষণ পরে মায়ের রুমে হাঁটা দিল। আজকে মায়ের সাথে ঘুমাবে সে। মায়ের রুমে ঢুকে পড়ে প্রমিতি। তাকে দেখে লায়লা খাতুন মুচকি হেসে বলে, আয়, তোর অপেক্ষাতেই ছিলাম। পড়া শেষ? পড়ার কথা শুনে প্রমিতির মুখটা গোমড়া হয়ে এলো, কারণ পড়া তো ভালোভাবে হয়নি। তাও মাকে বলল, হয়েছে বলেই তার মায়ের পাশে শুয়ে পড়ল। তার মা লাইট নিভিয়ে বলে, আজকে হঠাৎ মায়ের সাথে শুতে এলি? ভয়ের স্বপ্ন দেখেছি তো তাই। পাগল মেয়ে আমার। মা, আমাকে ছোটবেলার মতো গল্প শোনাও না। এখন? হ্যাঁ হ্যাঁ, এখনই। আচ্ছা, কি শুনবি বল। আগে যেগুলো শোনাতে ওইগুলোই শোনাও। টোনাটুনির গল্প শুনবি? হুম। গোপাল ভাঁড়? না। ব্যাঙরাজপুত্র? না। লায়লা খাতুন কিছু একটা ভেবে বলে, তোর প্রিয় বিউটি অ্যান্ড দ্য বিস্টের গল্পটা বলি তাইলে? প্রমিতির সাথে সাথে বলল, হ্যাঁ, এটাই বলো। লায়লা খাতুন হেসে প্রমিতিকে জড়িয়ে নিয়ে বলে, একটা ফুটফুটে রাজপুত্র শত্রুর আক্রমণ আর অভিশাপে অমানুষ হয়ে যায়, মানুষ থেকে জানোয়ার হয়ে যায়, শরীরে বড় বড় লোম গজায়, চেহারাটা কুৎসিত হয়ে যায়, যার ফলে সবাই তাকে ঘৃণা করতে লাগে। কিন্তু এতে রাজপুত্রটার কোনো দোষ ছিল না, তাও তাকে লোকালয় থেকে দূরে ফেলে রেখে আসে সবাই। রাজপুত্রটা ভাবতে লাগে সবাই বুঝি খারাপ, তাই তো মানুষকে সেও ঘৃণা করতে লাগে। এভাবে কিছু বছর কেটে যায়। অনেক দিন পর এক সুন্দরী রূপসী মেয়ে ভুলে সেই অমানুষ রাজপুত্রের রাজ্যে ঢুকে পড়ে, নিয়ম ভঙ্গ করে ফেলে ভুলবশত। তাই অমানুষ রাজকুমার মেয়েটার ওপর অনেক ক্ষেপে যায় আর তাকে বন্দি করে ফেলে। মেয়েটাকে তার রাজপ্রাসাদে আটকে ফেলে। মেয়েটা প্রথম প্রথম খুব কাঁদত, কিন্তু অমানুষ রাজকুমারের কোনো মায়া মমতা দয়া হতো না। মেয়েটাকে ইচ্ছে করে কষ্ট দিত রাজকুমার, কিন্তু আস্তে আস্তে রাজকুমার মেয়েটাকে ভালোবেসে ফেলে। আর এদিকে মেয়েটা উপলব্ধি করে যে অমানুষ রাজকুমারটা কুৎসিত হলেও মনের দিকে অনেক ভালো, কিন্তু মানুষের ওপর তার বিশ্বাস উঠে গেছে। তাই তো এবার আর বেলা মানে মেয়েটার নাম বেলা ছিল। বেলা তার বিস্ট প্রিন্সকে ধোকা দেয়নি, অসুন্দর বলে ছেড়ে যায়নি। বিস্টের মনকে ভালোবেসে তার সাথে রয়ে যায়। যেদিন তাদের ভালোবাসা পূর্ণতা পেল, জানিস, সেদিন বিস্ট প্রিন্স হুট করে তার আগের রূপে ফিরে এলো। আবার আগের মতো ফুটফুটে রাজপুত্রে পরিণত হলো সে। প্রমিতি মনোযোগ দিয়ে গল্পটা শুনছে। তার মা বলল, জানিস এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি কি? প্রমিতি প্রশ্ন করে, কি? তার মা মৃদু হেসে বলে, ভালোবাসার ক্ষমতা এত বেশি যে একটা অমানুষকে মানুষ বানাতে সক্ষম। এই কথাটা প্রমিতির মাথায় গিয়ে হিট করলো। প্রমিতি মনে মনে বলে, মা কি বলল? ভালোবাসা অমানুষকে মানুষ বানাতে পারে? এত শক্তি আছে এই ভালোবাসার মধ্যে? লায়লা খাতুন শুয়ে পড়লেন। প্রমিতি আস্তে করে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, তোমার কি বাবার জন্য কষ্ট হয় না? আব্দুল করিম রহমানের কথা লায়লা খাতুনের কানে আসতেই তার মুখের জল শক্ত হয়ে এলো। তিনি ভরাট কণ্ঠে বলল, সত্য বলবো না মিথ্যা? প্রমিতি হতভম্ব হয়ে বলে, সত্যিটাই বলো। লায়লা খাতুন বললেন, তুই অনেক কিছুই জানিস না রে মা, কিন্তু তোর জানতে হবে। তুই এখন আর ছোট নেই, তুইও বিবাহিত, তুই এখন সব বুঝবি। মা, কি বলতে চাইছো? বাবাকে মনে পড়ার সাথে আমার বিবাহিত হওয়ার কি সম্পর্ক? বুঝবি, আমি বলতে শুরু করলেই বুঝবি। তুই মাত্র জিজ্ঞেস করলি না আমার তোর বাবার কথা মনে পড়ে কি না? সত্যি বলতে পড়ে না মা, আমাকে ভুল বুঝিস না। তুই এখন বিবাহিত, একটু হলেও এসব ব্যাপারে বুঝিস। একটা মেয়ে সবসময়ই তার স্বামীর ভালোবাসা চায়, যেটা আমি কোনো দিন পাইনি। আমার ভাগ্যে কেবল তোর বাবার অবহেলা, লাঞ্ছনা, অনাদর, গালিগালাজি জুটেছে।
এমনও দিন গেছে যেদিন তোর বাবা নেশা করে আমার গায়ে হাত তুলেছে। লায়লা খাতুন হু হু করে কেঁদে দিল। প্রমিতি তার মায়ের কথাগুলোকে বিশ্বাস করতে পারছে না। লায়লা খাতুন বলল, তাও তোর বাবাকে আমি ভালোবেসে যেতাম, কিন্তু বিশ্বাস কর, এরপর এমন এক ঘটনা ঘটে আমার জীবনে, এরপর তোর বাবাকে আমি আর ভালোবাসতে পারিনি। সংসার করছি ঠিকই, কিন্তু ঘৃণা নিয়ে। কি এমন হয়েছিল মা? তোকে শুনতে হবে না। না বলো মা, আমার সবটা জানতে হবে। মা হয়ে মেয়েকে এসব বলা যায় না। প্রমিতি তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বলো না, বলো মা আমাকে। একটা মেয়ে তার মায়ের বান্ধবীও হয়, বলো না প্লিজ। তুই তো জানিসই আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিলাম। তোর দাদা আমাকে তার ছেলের জন্য পছন্দ করে প্রস্তাব পাঠায়। ওই সময় আমাদের খুব অভাব চলছিল, তাই বাবা কোনো দিকে পরোয়া না করে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার বাবা আর তোর দাদার মধ্যে চুক্তি হয়েছিল, তোর বাবা আমাকে ভবিষ্যতে পড়তে দিবে, আর আমার ভাই বাবার ভরণ পোষণ দেখবে। আমি মা মরা মেয়ে। তোর বাবারা কিন্তু অনেক বড়লোক ছিল, তবু মাস শেষে আমার পরিবারকে 10-12 হাজার টাকা দেওয়ার সময় তোর বাবা আমাকে জানায় তা শোনাতো। আমার ভাইটা আমাকে দেখতে আসলে তাকেও কথা শোনাতো। একবার তো বলেছিল আমরা 2 ভাই বোন ফকিরের বাচ্চা। ওই দিনের পর তোর মামা আর কোনো দিন এই বাসায় আসেনি, আমাকে আর পড়ার সুযোগও দেয়নি। পড়ানোর কথা বললেই অত্যাচার শুরু হতো। তোর বাবা বলতো আমার মতো ফকিরের পড়াশোনা করার দরকার নাই, অথচ আমি কিন্তু এইচএসসিতে তখনকার দিনে স্টার পাওয়া ছাত্রী। মারে, এসব তাও মেনে নেওয়া যায়, কিন্তু তোর বাবা আমার চরিত্রে অপবাদ দিয়েছে, সেটা মানতে পারিনি। কিসের অপবাদ? লায়লা খাতুন চোখ মুছে বলল, আজকে আমি তোকে সব সত্য বলবো। তোর যখন 1 বছর তখন তোর চাচু জামিল আমাদের সাথে থাকা শুরু করলো। প্রথম থেকেই তোর চাচুর আচরণ আমার সুবিধাজনক লাগতো না। তোর যখন 4 বছর তখন তোর চাচু আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। আমি নিজেকে রক্ষা তো করতে পেরেছিলাম, কিন্তু নিজের স্বামীর সাপোর্ট পাইনি। এমনকি তোর বাবা বলেছিল আমি নাকি তোর চাচুকে ইশারা দেই, আমি নাকি খারাপ, আমার মধ্যেই নাকি সমস্যা। মারে, একটা নারী সব সহ্য করতে পারে, কিন্তু পবিত্র থেকে অপবিত্র হওয়ার কলঙ্কের দাগ মেনে নিতে পারেনি, আমিও পারিনি। সেদিন থেকে তোর বাবার ওপর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসাটা বিসর্জন দিয়েছি। ছেড়ে যেতে পারিনি, যাওয়ার জায়গা ছিল না। বাবা মারা যাওয়ার পর ভাই কাতারে সেট হয়, ওর সামনে মুখ নিয়ে যাওয়ার সাহসটা নাই। এরপর আর কি, থাকলাম তো আমি এই বাসায়, কিন্তু পুতুল হয়ে। তোর বাবা কার সাথে মিশছে, কি করছে, কিছুই শুনতে চেতাম না। প্রমিতিও তার মায়ের সাথে কেঁদে দিল তার বাবার ওপর আনা খারাপ কাজগুলো। তাহলে সত্য, তাহলে নীরবই ঠিক ছিল। সে তো মানতে পারেনি নীরবের কথা, কিন্তু মায়ের কথাতে বিশ্বাস করে সে। লায়লা বলল, কিন্তু তোর বাবা তোকে খুব আদর করত। আমি তোর দিকে তাকিয়ে চুপ করে সব সহ্য করতাম, তোকে কিছু বুঝতে দিতাম না। তোর দাদিও সব জানে, কিন্তু অসহায়। তার কষ্ট আমার চেয়ে বহুগুণ। সন্তান বিগড়ে যাওয়ার কষ্টটা আমি বুঝি, কারণ আমিও মা। তোর দাদি আজও কাঁদে। জামিলের নামে তোর রেপ কেসও ছিল, কিন্তু তোর বাবা তার ক্ষমতা দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছিল। সেদিন আমিও কেঁদেছিলাম, খুব করে চেয়েছিলাম যেন জামিলের শাস্তি হোক, কিন্তু তোর বাবা তাকে বাঁচিয়ে দেয়, এমনকি দেশের বাইরে পাঠিয়ে দেয়। প্রমিতি কিছু বলছে না, তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। তার হাত পা কাঁপছে, ভয়ে, লজ্জার, সংকোচে সব মিলে মিশ্র অনুভূতি। নীরবের সামনে কিভাবে দাঁড়াবে? মা যে রেপ কেসের কথা বলছে সেটাই হয়তো নীরবের মায়ের কেস ছিল। প্রমিতি ভাবতে পারছে না, তার মনে হচ্ছে মরে গেলেই শান্তি পাবে সে। জীবনে অনেক কিছুই দেখে ফেলেছে অল্প কিছু দিনের মধ্যে। এখন তার জীবনের প্রতি বিতৃষ্ণা উঠে গেছে। বরকত খাতা কাটছে, কালকে তাদের স্কুলে খাতা বিতরণ করা হবে, 3য় মাসিক পরীক্ষার। সে খাতা দেখছে আর লিনার কথা ভাবছে। আজকে 1 সপ্তাহ হলো তাদের মধ্যে যোগাযোগ হয় না। বরকত ঠিক করেছে সে আর লিনাকে কল দিবে না, যতদিন লিনা নিজে থেকে কল দিচ্ছে না তো ততদিন কথা বলবে না। আচমকা তার লিনার সাথে প্রথম দেখা হওয়ার দৃশ্যটা ভেসে উঠল। বরকত বাজার করতে একটা জেনারেল শপে গেছে। সে জিনিস দেখছিল, এমন সময় কাউন্টার থেকে চিল্লানোর শব্দ পেল সে। তাই আগ বাড়িয়ে সামনে গিয়ে দেখে একজন মাঝে বয়সী মহিলার সাথে কাউন্টারের লোকটা ঝগড়া করছে।
কারণ মহিলাটা টাকা আনতে ভুলে গেছে। বরকত মহিলাটার কাছে গিয়ে বলে, আমি দিয়ে দিচ্ছি বিল, ওনারটা। বরকত বিল মিটায়। এতে মহিলাটা খুব খুশি হয়ে তাকে জোর করে নিজের বাসায় নিয়ে গিয়ে রাতে ভাত খাওয়ায়। সেই সাথে টাকাটা দিয়ে দেয়। ওই দিন ওই মহিলার বাসায় সে লিনাকে দেখে। হ্যাঁ, ওই মহিলাটাই তার হবু শাশুড়ি। সেদিন তার চোখ আটকে যায় কলাপাতা রঙের একটা সাধারণ কামিজ পরা মেয়েটার দিকে। মেয়েটার চুলে তেল দেয়া ছিল, বেনি করা ছিল। মেয়েটার সাধারণতার মাঝে সে অসাধারণতা খুঁজে পাচ্ছিল। মেয়েটাকে দেখেই সে তার প্রেমে পড়ে যায়। তারপর আর কি, বরকত লিনাদের বাসায় মাঝে মাঝে আসতো। বরকত শুনেছে কোনো মেয়েকে পটাতে হলে আগে তার মাকে ইমপ্রেস করতে হয়, তাইলেই কাজ হয়। সে সেই ফর্মুলা কাজে লাগিয়েছে। এদিকে নীরব চোখে ড্রপ দিল। বেশ আরাম লাগছে তার। সে মনে মনে ভাবল, আরও আগে ডাক্তার সাহেবকে কল দিতে পারত। এমনি এমনি এতদিন ধরে ভোগান্তি ভুগল সে। নীরব প্রমিতির কলেজের বইটা ঘাটাঘাটি করলো। কালকে ক্লাস নিতে যাবে। কালকে জামিল দেশে ব্যাক করবে। 15 বছর ধরে অপেক্ষা করার অবসান ঘটতে যাচ্ছে খুব। পরের দিন নীরব সকাল সকাল ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল এবং চা বানাতে দিল। টোস্ট বের করলো, তারপর চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে টোস্ট খেয়ে নিল। সে চাইলেই আলিশান রাজকীয় হলে লাইফ লিড করতে পারত, কিন্তু করে না। তার এসব আলগা ঝামেলা লাগে। বড় বাসায় তো তার দম আটকে আসে। সেগুলোকে বাসায় মনে হয় না, মনে হয় কোনো শপিং মল। বাহারি রকমের খাবার সাজিয়ে রাখাও তার অপছন্দ। তাই তো অতি সাধারণ খাবার দাবার দিয়েই তার দিন শুরু হয়। নীরব খুব দামি শার্টও পরে না, এডিডাসের শুও পরে না। কই, তার দিন তো দিব্যি চলে যাচ্ছে। সে টাকার মূল্য দিতে জানে। একজন কর্মীর সারা মাসের বেতন, যেই টাকায় তার পুরো সংসার চলবে, সেই টাকায় একজোড়া জুতা বা ঘড়ি বা আইফোন 11X কেনার সে কোনো মানে খুঁজে পায় না। এটা তার ব্যক্তিগত মনোভাব। নীরব বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। প্রমিতি আজকেও সারা রাত ঘুমায়নি, তার সাথে তার মাও ঘুমায়নি। 2 মা মেয়ে জেগে সারা রাত জেগেছিল। প্রমিতি কলেজে যেতে চাচ্ছিল না, কিন্তু মা তার জোর করে কলেজে পাঠায়। লায়লা খাতুন প্রমিতির জন্য আজকে টিফিন বানাতে পারেননি, তাই ক্যান্টিনে খেতে হবে প্রমিতিকে। এতে লায়লা খাতুনের কিছুটা মন খারাপ হলো। আগে প্রমিতিকে সে কোনো দিনই বাইরের খাবার খেতে দিতেন না। প্রমিতি বাইরের খাবার অতটাও খায় না, অভ্যাসও নেই তার। আজকে ড্রাইভার এসেছে, প্রমিতি গাড়ি করেই বের হলো। সে মেন্টালি অনেক উইক আছে, কিছু ভালো লাগছে না। যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করে ততই তার জীবনটা তার সাথে খেলা করা শুরু করে দেয়। সে ক্লাসে এসে বসলো। আজকেও রিনতে আসেনি। প্রমিতি বড্ড ক্লান্ত, ঘুমও পাচ্ছে। রাতে ঘুম হয় না, আর কলেজে আসলে খালি ঘুম পায়। সে রুটিন দেখে নিল। এখন ইংরেজি স্যারের ক্লাস। উনি অনেক নরম স্বভাবের, খানিকক্ষণ ঘুমালে মন্দ হয় না। প্রমিতি লাস্ট ব্রেঞ্চে বসে হেড ডাউন দিল। কি যে আরাম লাগছে। নীরব ক্লাসে ঢুকলো, তাকে দেখে সবাই অবাক হলো। একজন বলল, স্যার এখন ইংলিশ ক্লাস। নীরব মার্কার আর ডাস্টার টেবিলে রেখে বলে, রুটিন চেঞ্জ হয়েছে, প্রথম ক্লাস আমি নেব। এটুকু বলে সে লাস্ট ব্রেঞ্চে তাকালো। তার চোখ কপালে। প্রমিতি হেড ডাউন দিয়ে ঘুমাচ্ছে। সে প্রমিতির ব্রেঞ্চের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু প্রমিতি সত্যি ঘুমিয়ে পড়েছিল, তাই বুঝতে পারেনি। নীরব ব্রেঞ্চে অনেক জোরে পাশের মেয়েটার বই দিয়ে আঘাত করলো। এতে বিকট শব্দ হলো। প্রমিতি ধরফড় করে উঠে নীরবকে দেখে ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো সে। ক্লাসে ঘুমাচ্ছ কেন? সরি। হোয়াট সরি? আমার ক্লাসে ঘুমাও? সরি স্যার। নীরব বলল, দাঁড়িয়ে থাকো কান ধরে। ক্লাসের বাইরে গিয়ে। প্রমিতি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কান ধরে ক্লাসের বাইরে। পানিশমেন্ট দেয়া হয়েছে। সে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। পা দুটো অবশ হয়ে গেছে। চোখ দিয়ে এখনই পানি গড়িয়ে পড়বে তার ভাব। এদিকে অনেকেই তাকে ঘিরে জটকা পাকিয়েছে। সবাই হাসাহাসি করছিল। সবাই তার সিনিয়র, কারণ ওদের ক্লাস একটু লেটে শুরু হয়। তাকে কয়েকটা ছেলে বলে, কান ধরে দাঁড়িয়ে আসছো কেন? পানিশমেন্ট পেয়েছি। কেন? ঘুমিয়ে গিয়েছিলাম। এই কথা শুনে তারা হাসতে লাগে। প্রমিতির খুব কষ্ট হতে লাগলো। কেন তাকে শাস্তি দিল? মাফ করলেও পারত। তাকে সার্কাসের মতো করে ঘিরে রেখেছে সবাই। প্রমিতি বুঝতে পারছে না সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কেন। লজ্জার আগে তার কান লাল হয়ে গেল। সে ভ্যাঁ করে কেঁদে দিল। রেগে গেলে কেঁদে দেয়া তার ছোট্টবেলার অভ্যাস। এর ফলে তাকে নিয়ে আবার সবাই হাসাহাসি টিটকারি করতে লাগলো। সে নাকের পানি চোখের পানি এক করে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই চলেছে।
তার মাথায় আর কিছু আসছে না, সে শুধু জানে তাকে কাঁদতে হবে। হুট করে কে যেন তার মাথায় মার্কার ছুড়ল। এবার তার রাগ দ্বিগুণ বেড়ে গেল। এতক্ষণ কান দিয়ে আগুন বের হচ্ছিল, এখন নাক দিয়ে বের হচ্ছে। সে বিড়বিড় করে বলে, কে রে আমার মাথায় টোকা মারলো এত জোরে? তোর কি মনে দয়া হয় না? না হয় না। প্রমিতির চোখ তুলে তাকালো, তার প্রফেসর জনাব দাঁড়িয়ে আছে, যার দরুন সে এখন কান ধরে দাঁড়িয়ে আছে। এখন অবশ্য নেই, আগেই কান থেকে হাত সরিয়ে দিয়েছে প্রমিতি। কিন্তু তার মনের কথা প্রফেসর সাহেব কেমনে শুনল? এখন কি এই বেটা ফিজিক্স এক্সপার্টের সাথে মনোবিজ্ঞানীও হয়ে গেল? নীরবের রাগ সপ্তম আকাশে উঠে গেছে। প্রমিতিকে এভাবে সবার সামনে হাসির পাত্র হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজ খুব খারাপ হচ্ছে। মেয়েটা এত বোকা কেন? প্রতিবাদ করতে জানে না। নীরব কোনো দিকে তোয়াক্কা না করে প্রমিতির হাত ধরে তাকে নিয়ে গেল। প্রমিতি বোকা বোকা ফেস নিয়ে নীরবের দিকে তাকিয়ে তাকে বোঝার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। প্রমিতি নীরবের হাতে একটা চিমটি মারে। রিয়াদ ভুরু কুঁচকে তাকায়, কিন্তু কিছু বলে না। শেষ হজ্জায় প্রমিতিকে 10 তলায় নিয়ে আসে। প্রমিতির হাত ছাড়তেই প্রমিতি পড়ে গেল। কেন পড়ে গেল সে বুঝতে পারল না। নীরবতা তাকে ধাক্কা মারেনি। সে নিচে পড়ে গিয়ে বলে, ও মাগো আমার কোমর, আল্লাহ রে মরে গেলাম, এখন কি হবে? কেন আমার সাথে এমন হয় সবাই মিলে? আমাকে মেরেই ফেলো। চুপ, একদম চুপ। প্রমিতি কান্না থামালো আর নীরবের দিকে তাকালো। নীরবকে দেখে সে ঢোক গেল, কারণ নীরব অনেক রেগে আছে। কিন্তু রাগার কারণ কি? নীরব প্রমিতিকে তুলে উঠালো। প্রমিতি হালকা করে বলে, পানিশমেন্ট কেন দিয়েছেন আমাকে? নীরব বিরক্তি হয়ে বলে, কান কেন ছাড়ছ? আমি কি কান ছাড়তে বলেছি? তাইলে? আসলে নীরব কিছু বলার সুযোগ দিয়ে প্রমিতিকে জড়িয়ে ধরে আর তার ইউনিফর্মের চেন একটানে লাগিয়ে দেয় আর বলে, একটু দেখে শুনে চলতে পারো না? এবার প্রমিতি বুঝল কেন তাকে ঘিরে জটলা বেঁধে রেখেছিল সিনিয়ররা। নীরব পাক্কা 10 মিনিট পর প্রমিতিকে ছাড়ল। প্রমিতি বলল, টিচার হয়ে স্টুডেন্টকে জড়িয়ে ধরলেন কেন? নীরব বলে, তোমার ফালতু কথা শোনার টাইম নেই। তুমি কালকে থেকে এক্সট্রা ক্লাস করবে, প্রতিদিন 2 ঘন্টা করে। প্রমিতি তো আকাশ থেকে পড়ল। সে আবার ভ্যা করে কান্না জুড়ে দিল, যদি এ রাক্ষসের মন গলে। কিন্তু না, ব্যাটার মন গলল না। বরং সে বলে, লাভ নেই, কালকে থেকে যদি না করো এক্সট্রা ক্লাস তাইলে। নীরব শয়তানি হাসি হাসল। প্রমিতি কেঁদে দিল। নীরব হুট করে প্রমিতির কাছে চলে আসে। এর ফলে প্রমিতির লজ্জা লাগতে শুরু করে। সে মাথা নিচু করে ফেলে। তোমার লজ্জা লাগছে? প্রমিতি কিউট করে বলে, তোমার আবার লজ্জাও আছে? জানতাম না তো। প্রমিতি নীরবের দিকে তাকে বলে, কেন আমি মানুষ না? আমাকে কি মানুষ মনে হয় না আপনাদের? নীরব প্রমিতির আরও কাছে এসে দাঁড়ালো এবং প্রমিতির ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো এবং বলল, এভাবে কেন বলছো জান? প্রমিতি কেঁপে ওঠে এবং দৌড়ে নিচে নামতে লাগে। নীরব চিল্লাতে লাগলো আর বলল, আরে লিফট দিয়ে নামো। প্রমিতি শুনল না। কিছুক্ষণ পর তারা দুইজনে ক্লাসে ঢুকলো। প্রমিতি সিটে গিয়ে বসলো। নীরব ডায়াসে গিয়ে বলে, কিছু সময় নষ্ট হওয়ার জন্য সরি। আজকে আমরা রিলেটিভিটি পড়ব। তোমরা হয়তো জানো না, কোয়ান্টাম ফিজিক্সে একটা কথা আছে, তা হলো সব কিছু ঘটারই একটা সম্ভাবনা আছে। নীরব মনে মনে বলে, সুতরাং প্রমিতি আমার সংসারে ফেরারও একটা সম্ভাবনা আছে। আমি বলিনি, কোয়ান্টাম ফিজিক্স বলেছে। এরপর পড়ানো শুরু করলো। ক্লাস শেষ হতেই নীরব চলে গেল। এরপর ম্যাথের স্যার ক্লাসে এলেন। উনি ক্লাসে এসে বলল, আজকে একটা টেস্ট নিব। প্রমিতির মাথায় বাস পড়ল। সে তো কালকে ম্যাথ পড়েনি, এখন কি করবে সে? সে কিছু ভালোভাবে পারে না, কারোটা দেখারও সুযোগ নেই, তাই পরীক্ষা ভালো হলো না। স্যার ইনস্ট্যান্ট খাতা চেক করলেন এবং প্রমিতির খাতা দেখে তাকে দাঁড়াতে বলে। প্রমিতি দাঁড়ালো। তোমার মার্কস এত কম কেন? স্যার, গার্ডিয়ান ডাকবে? স্যার, আমি আসলে পড়তে পারিনি। কেন? এগুলো তো আগের পড়া। পড়ো না কেন? বসো, কালকে গার্ডিয়ান নিয়ে আসবে। প্রমিতি বসে পড়ল। সে খুব আপসেট, হতাশে বসে রইল। টিফিন ব্রেকে সে ক্যান্টিনের খাবার খেয়ে যেই না ক্লাসে আসলো, অমনি বমি বমি লাগতে লাগলো। সে দৌড়ে বাথরুমে গিয়ে হরহর করে বমি করে দিল। ক্লাসে ফিরে আসতেই তাকে ক্লাসের সবাই ঘিরে ধরে। একজন বলল, প্রমিতি, তুমি নাকি ম্যারেড? প্রমিতি কিছুটা চমকালো। ওদেরকে তো প্রমিতি এসব কথা বলেনি। আরেকজন বলল, তুমি ইংলিশ মিডিয়ামে পড়েও কলেজে থাকতে বিয়ে করলা? আল্লাহ, ভাবতে অবাক লাগে আমার। একটা ছেলে বলল, কি প্রমিতি, বাসর হয়েছে? তা কেমন কাটলো বাসর রাত? দিনে কয়বার বাসর হয়? এজন্যই ক্লাসে ঘুমাও? প্রমিতি কেঁদে দিল। একটা মেয়ে বলল, ওরে মাত্র বমি করতে দেখলাম। তুমি কি প্রেগনেন্ট নাকি প্রমিতি?
আরও অনেকে কটু কথা বলতে লাগলো ওর ক্লাসমেটরা। ওদের কাছে এসব ফান ছিল, কিন্তু প্রমিতির কাছে ওদের প্রতিটা কথা তীরের মতো বিঁধছিল গায়ে। সে দৌড়ে ক্লাস থেকে বের হয়ে কলেজ থেকে বাসায় চলে আসে। বাসায় গিয়ে নিজের রুমের গেট লাগিয়ে দেয়। তার মা দাদি হতবাক হয়ে যায়। তারা গেট ধাক্কালে প্রমিতি বলে, মা প্লিজ আমাকে একা থাকতে দাও, আমি আর পারছি না। প্রমিতি সারা দুপুর কেঁদে কেঁদেই কাটালো। সে সত্যি আপসেট। কালকে রাতে তার বাবার সত্য জানার পর সে কিভাবে নিজেকে সামলিয়েছে তা কেবল সেই জানে। আর আজকে নীরবকে দেখে সে আরও কষ্ট পেয়েছে। তার ফ্রেন্ডরা সেই কষ্টগুলোকে আরও বাড়িয়ে দিয়েছে। কী দরকার ছিল ওদের তাকে নিয়ে হাসার? তাকে কি একটু ভালো করে জিজ্ঞেস করতে পারতো না? প্রমিতি মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। নীরব রেডি হচ্ছে, সে যাচ্ছে জামিলের সাথে দেখা করতে। জামিলকে পুলিশের হাতে তুলে দিবে, আমেরিকা অ্যাম্বাসি থেকে তাকে শাস্তি দিবে। এইটা প্ল্যান তার। অনেক কষ্টে জামিলকে রাজি করিয়েছে সে। আজকে সে জামিলের কাছে ছদ্মবেশ ধরে যাবে, এসে ড্রাগ ডিলার, এরপর জামিলকে ধরিয়ে দিবে। নীরব গাড়ি নিয়ে বের হলো। মাঝ রাস্তায় লায়লা খাতুনের ফোন এলো। সে কল রিসিভ করে গাড়ি থামিয়ে। লায়লা খাতুন যা বলল সেটা শুনে নীরবের হাত থেকে ফোনটা পড়ে গেল। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। লায়লা খাতুন বলেছে প্রমিতি নাকি সুইসাইড অ্যাটেম্প করেছে। সে কথা শুনে পাগল প্রায়। কি করবে সে? জামিলের কাছে না গেলে জামিল তার হাত থেকে ছুটে যাবে, আর প্রমিতি, ওর কিছু হলে নীরব মারা যাবে। সে মস্তিষ্ক আর মনকে জিজ্ঞেস করলো যে কি করবে। বড় অদ্ভুত। মন আর মস্তিষ্ক একসাথে বলল প্রমিতির কাছে যাও। সে গাড়ি ঘোরালো। প্রতিশোধ আর নেওয়া হলো না। 15 বছরের প্রতিশোধ 1.5 মাসের ভালোবাসার কাছে হেরে গেল। এদিকে নীরবের অবস্থা দেখার মতো না। সে কাঁদতে কাঁদতে ড্রাইভিং করছে, হাত পা কাঁপছে তার। লায়লা খাতুন নাকি এখনো হাসপাতালে নিতে পারেনি প্রমিতিকে। তবে কি সে প্রমিতিকে হারাতে চলল? নীরবের হাত পা কাঁপছে থরথর করে, মাথা কাজ করছে না। নীরবের এই এক সমস্যা, কোনো বিপদে পড়লে ব্রেইন আর কাজ করে না। কেমন যেন লাগতে শুরু করে, গলা শুকিয়ে যেতে লাগলো, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে কাপা হাতে ড্রাইভ করছে। তার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, যদি প্রমিতির কিছু হয়ে যায়। সে কোনো রকমে পৌঁছালো প্রমিতির বাসায়। গাড়ি থেকে নেমে দৌড় দিল। এক প্রকার ছুটে ভেতরে ঢুকে প্রমিতির রুমের দিকে পা বাড়ালো নীরব। কিন্তু প্রমিতির রুমে এসে তার পা নড়ছে না। সে যেন মূর্তি হয়ে গেছে। গেটটা খোলাই ছিল। প্রমিতি মেঝেতে পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, চোখ উল্টে গেছে। নীরবের বুকটা হু হু করে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। চোখ ঝাপসা হয়ে এলো। সে শার্টের হাতা দিয়ে চোখ মুছে সামনে আগালো। প্রমিতিকে ভিড় করে তার মা আর দাদি মেঝেতে বসে আছেন। দুজনেরই দিশেহারা অবস্থা। নীরবও তাদের সাথে সাথে দিশেহারা হয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না। সে শূন্য দৃষ্টিতে প্রমিতির দিকে তাকালো। প্রমিতির মুখটা ইতিমধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে। নীরবের পায়ের সাথে কি যেন একটা বাজলো। সে নিচে তাকিয়ে দেখে টয়লেট ক্লিনারের বোতল। প্রমিতি কি এটাই খেয়ে ফেলেছে? নীরব ভয় পেয়ে গেল। আর এক মুহূর্ত অপেক্ষা করলে এই এক মুহূর্তের মূল্য তাকে গুনে গুনে দিতে হবে। সে প্রমিতির কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। আশেপাশে কোনো দিকে হুঁশ নেই তার। শুধু একটা ব্যাপারই জানে, তা হলো প্রমিতিকে হাসপাতালে নিতে হবে, না হলে প্রমিতি বাঁচবে না। নীরব প্রমিতিকে গাড়িতে বসিয়ে গাড়ি চালাতে শুরু করলো। সে জানেও না প্রমিতি বেঁচে আছে নাকি মারা গেছে। পালস চেক করার মতো সাহস তার নেই। নীরবের চোখ বেয়ে পানি পড়ছে। গাড়ি হাসপাতালে পৌঁছালে সে প্রমিতিকে এমার্জেন্সিতে নিয়ে যায়। ভাগ্য ভালো ছিল, ডাক্তার ওয়ার্ডেই ছিল। ডাক্তার রুগীকে দেখে বুঝে গেল ব্যাপার কি। সে প্রমিতির পালস চেক করে এবং চোখের নিচটা টেনে এনে চোখ দেখলেন। চোখ সাদা হয়ে আসছে। উনি বললেন, বিষ শরীরে ঢোকেনি এখনো। উনি কি বিষ খাইছে? নীরব কাঁপা গলায় বলে, হ্যাঁ, কিন্তু টয়লেট ক্লিনার। আচ্ছা, যাই হোক না কেন, আগে ওয়াশ করাতে হবে। আপনি বাইরে দাঁড়ান, একটু ঠিকভাবে ওয়াশ করেন। আপনি কি পারবেন? ডাক্তারটা বলল, বিষ খাওয়া রুগী এখানে প্রায় আসে, সমস্যা নেই, ওয়াশ করে দিচ্ছি, তাহলে আর কিছু হবে না। প্রমিতিকে বেডে নিয়ে গেল একজন নার্স এবং স্টমাক ওয়াশ করানো। সকল চিকিৎসা শেষে ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে দিল আর স্যালাইন। তারপর বাইরে বের হয়ে কড়া গলায় বলে, পেশেন্টের ফ্যামিলি কে কে? নীরব বলল, আমি। কে হন আপনি? ওনার হাজব্যান্ড। ঝগড়া হয়েছে আপনার সাথে? না। তাহলে বিষ কেন খেলো? জানি না। ডাক্তারটা রেগে গিয়ে বলে, জানেন না মানে?
এমনি কোনো মেয়ে বিষ কেন খাবে? আর একটু দেরি হলে মেয়েটা মারা যেত। নিশ্চয়ই আপনি ওকে কিছু বলেছেন বা অত্যাচার করছেন। না হলে কেন সুইসাইড করতে যাবে? আমি সত্যিই জানি না, কিছুই জানি না। কেমন স্বামী তাইলে আপনি? বউ বিষ খাইলো আর আপনি কিছুই জানেন না? আপনার নামে কেস করব। আপনার নামে আমি কেস করব। দায়িত্বহীন লোক কোথাকার। নীরব হালকা স্বরে বলল, আসলে আমি দায়িত্বহীন। প্রমিতির হাজব্যান্ড হওয়ার যোগ্যই না। কেন এমন করলে প্রমিতি? কোনো সমস্যা বা কষ্ট থাকলে আমাকে জানাতে পারতো। কি এত যন্ত্রণা ছিল তোমার যে এই পথ বেছে নিলে? আমি তো তোমাকে আর জোর পর্যন্ত করছিলাম না। ডাক্তারটা বলল, মেয়ের ফ্যামিলি কোথায়? নীরব ধীরে বলল, আসছে। কিছুক্ষণ পর লায়লা খাতুন আর তার দাদি আসলো। লায়লা খাতুন বিলাপ করে কাঁদছে আর বলছে, সব আমার দোষ। কেন মেয়েটাকে কালকে রাতে সব কিছু বলতে গেলাম? আমার মেয়ের কিছু হলে আমি বাঁচব না। নীরব থমকে আছে। কে কি বলছে কিছুই কানে যাচ্ছে না তার। যদিও বা প্রমিতির আর কোনো রিস্ক নেই, কিন্তু তবু নীরব থাকতে পারছে না, অস্থির হয়ে পড়েছে। কিছুক্ষণ পর প্রমিতিকে কেবিনে আনার ব্যবস্থা করলো নীরব, তারপর কেবিনে নিয়েও গেল। লালা খাতুন প্রমিতির পাশে বসে কিছুক্ষণ কান্নাকাটি করলো। পাশে দাঁড়িয়ে নীরব চুইংগাম খাচ্ছে। সে চুইংগাম চিবাচ্ছে মূলত টেনশন মুক্ত থাকার জন্য। তার মস্তিষ্ক অনেক বেশি উত্তেজিত হয়ে আছে, অশান্ত আছে। ব্রেনকে তাকে শান্ত রাখতে হবে, সেজন্য চুইংগাম চাবাচ্ছে। এতে করে ব্রেন ভাববে সব ঠিক আছে, কারণ কেউ কখনো বিপদে খাওয়া দাওয়া করে না। মস্তিষ্ককে বিভ্রান্ত করা হবে, ফলে ব্রেন উত্তেজিত হওয়ার হরমোন নিঃসরণ করা থামিয়ে দিবে। তখন সে ঠিকভাবে কাজ করতে পারবে। এই জন্য মানুষ নার্ভাস হলে চুইংগাম চাবায়। নীরব লায়লা খাতুনের কাছে গিয়ে বলে, মা, আপনার সাথে কথা আছে। বলো বাবা। এখানে না, বাইরে আসেন। লায়লা উঠে দাঁড়ালো এবং নীরবের সাথে বাইরে বের হলো। নীরব প্রথমে শুরু করলো কথা বলা। সে বলল, কি হয়েছে প্রমিতির? ও এত বড় স্টেপ কেন নিল? লায়লা কেঁদে দিয়ে বলে, সব আমার দোষ বাবা। মানে? লায়লা খাতুন কালকের রাতের ঘটনা খুলে বলল নীরবকে। নীরব স্তব্ধ হয়ে গেল। কালকে এত কিছু হয়েছে প্রমিতির সাথে। প্রথমে রোহান ওকে হ্যারেস করলো, এরপরে রাতে নিজের বাবার জঘন্য কাজের সম্পর্কে জানতে পারলো। এত অল্প সময়ে প্রমিতি এতগুলো ধাক্কা নিতে পারেনি। আসলে একটা মানুষ যতই ম্যাচিউর হোক না কেন, কখনো কখনো পরিস্থিতির সাপেক্ষে নিজেকে সামলাতে পারে না। প্রমিতিও ম্যাচিউর, কিন্তু এত কিছু এত অল্প পরিসরে ঘটে যাওয়ায় সে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। যেখানে আজকালকার যুগের মেয়েরা বয়ফ্রেন্ড ছেড়ে গেলেও আত্মহত্যা করতে চায়, সেখানে তো প্রমিতির রিজন আর প্রবলেম অনেক ক্রিটিক্যাল ছিল। মোরেভার হুট করে কোনো মেয়ে যদি জানতে পারে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ তার বাবার চরিত্র ভালো না, তাইলে রিয়াক্ট তো করবেই। আর নীরব জানে প্রমিতি খুব আবেগী, ইমোশনাল একটা মেয়ে। এছাড়া ওর বয়সও বেশি না, বাড়িনি সামলাতে নিজেকে। এতে প্রমিতিও সম্পূর্ণ দোষ নেই। তার যত্ন নেওয়া দরকার ছিল, যেটাতে তারা অক্ষম হয়েছে। আজকে রাতটা প্রমিতিকে হাসপাতালে রাখতে হবে। নীরব দাদিকে আর লালা খাতুনকে পাঠিয়ে দিল। সে গিয়ে প্রমিতির পাশে বসে আস্তে করে বলল, কেন এমন করলা প্রমিতি? তোমার কোনো ধারণাও নেই আমি কতটা ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমার কিছু হলে সত্যি আমিও মরে যেতাম। নীরব কাঁদতে লাগে। সে খুব চেষ্টা করেছে নিজেকে থামানোর, কিন্তু কান্না থামছে না। ছেলেদের কাঁদতে নেই, তাদের পাহাড়ের মতো শক্ত হয়ে থাকতে হয়। কিন্তু আজকে নীরব পারছে না। একটা মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু যাকে ভালোবাসে তাকে হারাতে দেখতে পারে না। প্রিয় মানুষকে হারাতে দেখা সহ্য করা যায় না, সেও পারেনি। মাঝ রাতের দিকে প্রমিতির ঘুম ভাঙলো। সে চোখ খুলে পাশে তাকিয়ে দেখে নীরব তার দিকে শূন্য দৃষ্টিতে আছে। নীরব দেখে বোঝা যাচ্ছে সে খুব ক্লান্ত, শার্টের হাতা ফোল্ড করা। প্রমিতিকে চোখ খুলতে দেখে নীরব হন্তদন্ত হয়ে বলেন, এখন কেমন লাগছে? প্রমিতি ইশারায় বলল, ভালো। নীরব এবার প্রমিতির কাছে গিয়ে তার হাত ধরে বলেন, হোয়াই প্রমিতি, কেন এমন একটা স্টেপ নিলা? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমরা এই তিনটা মানুষের ভেতর দিয়ে কী যাচ্ছিল? কেন বলছো না আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসির জন্যই তোমাকে যেতে দিয়েছি, আটকায়নি। আজকে আমার অবস্থা কী ছিল জানো? প্রমিতি এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীরবের দিকে। সে নীরবের চোখে তার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে। নীরব কেঁদে দিয়ে বলে, আর কিভাবে বোঝে আমি তোমাকে ভালোবাসি বলো? এখন কি নিজে মরে বোঝাতে হবে? নীরব হালকা স্বরে, প্রমিতি, আমার তো তাই মনে হয় প্রমিতি। তুমি চাও যে আমি মরে যাই, এটাই তুমি চাও? প্রতিশোধ আমি নিতে চেয়েছিলাম, কিন্তু নিশ্চয় তুমি। প্রমিতি কেঁদে দিল। নীরব তাকে কাঁদতে দেখে চুপ হয়ে যায়।
সে প্রমিতির কপালে চুমু দিয়ে বলে, প্লিজ এমন ভুল আর কোনোদিন করবা না। প্রমিতি চুপ আছে, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে। নীরব বলল, তোমাকে ভালোবাসতে হবে না, লাগবে না তোমার ভালোবাসা, তুমি শুধু ভালো থাকো, এটাই আমার জন্য যথেষ্ট। প্রমিতি নীরবের দিকে তাকালো, তাকে খুব করে বলতে ইচ্ছে করছে আমি তোমাকেও ভালোবাসি, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আচ্ছা এসব বাদ, তোমাকে একটু লিকুইড জাতীয় খাবার খেতে বলেছে ডাক্তার, বলে প্রমিতিকে উঠে বসে জুস খাওয়ালো। প্রমিতি খেয়ে নিল। নীরব বলল, এবার আমাকে বলো কেন সুইসাইড করতে চাচ্ছিলে? প্রমিতি কিছু বলল না। কি হলো বলো? নিশ্চুপ। আই অ্যাম আস্কিং ইউ সামথিং। প্রমিতি কান্না করে দিয়ে বলে, আমি পারছি না, কিছুর সাথেই খাপ খেয়ে চলতে পারছি না। মানে? সবার কাছে আমি হাসি তামাশার পাত্র, টিচারও বকা দেয়, পড়াশোনা হচ্ছে না আমাকে দ্বারা, ফেল করি, আর সবার নজর আমার শরীরের ওপর, কেউ বোঝে না আমিও একজন মানুষ। নীরব প্রমিতিকে জড়িয়ে নিয়ে বলে, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এইসব সিলি রিজনে তুমি সুইসাইড অ্যাটেম্প করতে যাচ্ছিলে? প্রমিতি আর কিছু বলল না। নীরব তাকে জড়িয়ে ধরে বসে রইল। কিছুক্ষণ পর প্রমিতি আবারও ঘুমিয়ে গেল। নীরব তাকে আর ছাড়ল না। নীরবের মনে হচ্ছে প্রমিতিকে ছেড়ে দিলে সে নীরবকে ছেড়ে চলে যাবে। ভোরের দিকে নীরবের ফোনে কল আসলো। নীরব কল ধরতে ওপাশ থেকে বলল, স্যার জামিল পালায় গেছে। নীরব শুকনো গলায় বলে, মানে? বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে গেছে। আপনি তো গেলেন না, বেটা কেমনে যেন ইনফরমেশন পাইছে, এখন কি করব? নীরব প্রমিতিকে দেখে নিয়ে বলে, বাদ দাও, ওকে স্যার। নীরবের কাছে আর কোনো উপায় ছিল না। সে খুব লজ্জিত যে তার মায়ের সাথে হওয়া অন্যায়ের ন্যায় নিতে পারল না। নীরব প্রমিতিকে আরও শক্ত করে জড়িয়ে নিল আর বলল, মা বাবাকে তো হারিয়েছি, এখন তুমি আমার শেষ সম্বল, আর তাছাড়া ভালোবাসার ঘৃণার চেয়ে শক্তিশালী। ঘৃণার কারণে কখনো কেউ মরে না, কিন্তু ভালোবাসার অভাবে মানুষ ভিতরে ভিতরে মৃত হয়ে যায়। লীনা অফিসে এসে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। ইদানিং তার কি যেন হয়েছে, আকাশ না দেখলে অস্থির লাগে, রাতে ঘুম হয় না, মনে হয় কি যেন খুব একটা গুরুত্বপূর্ণ কাজ বাদ গেছে। এমন সময় তার মাও বারান্দায় এসে বলে, মা তোর কি মন খারাপ? লীনা বলল, না তো, কেন? তার মা হেসে বলে, একটা দুঃসংবাদ দিব। লীনা হেসে বলে, বলো। শোন মা, আমার তো বয়স বাড়ছে, তোর বাবাও তো নেই, তোর চাকরিও পার্মানেন্ট হয়ে গেছে, তাই ভাবছি আর দেরি না করে তোর বিয়েটা সেরে ফেলি। বরকতের কোনো সমস্যা নেই এতে। লীনার হাসি মুখে মেঘ ছেয়ে গেল। দেখো মা, বিয়ে তো করতেই হবে তাই না? আর বরকত একদম আমার ছেলের মতো, তাই দেরি না করি। আমি আগামী সপ্তাহে বিয়ে ফাইনাল করে দিয়েছি। তুই কিছু মনে নিস না, পরশু বরকত আসবে, শপিং করতে যাবি তোরা। আমি এখন যাই, অনেক কাজ, বলে তার মা চলে গেল। লীনা হতভম্ব হয়ে রইল। তার কোনো কিছু বোধ হচ্ছে না। সে আবারও আকাশের দিকে তাকালো। তার মন খারাপগুলো আকাশকে দিতে পারলে ভালো হতো। ভালোবাসা খুব কষ্টের, খালি কাঁদায়। ভোরের হালকা বাতাস সারা কেবিন জুড়ে একটা শীতল পরিবেশ সৃষ্টি করছে। হালকা আলো এসে নীরব আর প্রমিতির গায়ে লাগছে। নীরব ঘুমন্ত প্রমিতির কপালে চুমু দিল আর আস্তে বলল, আগে যদি জানতাম ভালোবাসা এত শান্তি, তবে কবেই তোমায় ভালোবাসতাম। তাই তো বুঝি মানুষ বারংবার ভালোবাসা চায়। নীরব প্রমিতির হাত দুটো তার মুঠো ভরে নিয়ে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে চোখ বুঝল। চোখ বুঝতেই চোখ জ্বালাপোড়া করতে লাগলো তার। সারা রাত চোখ খুলে রাখার ফলে এমন হয়েছে, নীরব চোখ বন্ধ করেই রাখলো। চোখ জ্বালা করলে কী হবে? মনটাতে আজ বড্ড শান্তি প্রশান্তি বিরাজ করছে। নীরব চোখ খুলে প্রমিতির দিকে তাকালো। এতদিন না দেখা তৃষ্ণা আজকে মিটিয়ে নিয়েছে সে। সারা রাত ধরে প্রমিতিকে দেখে গেছে, এখন আরও দেখতে ইচ্ছে করছে। প্রমিতির ঘুমন্ত মুখটায় যেন কেউ মায়া নামক জিনিসটা ইচ্ছে মতো ঢেলে দিয়েছে। নিচের ঠোঁটটা কিছুটা ডেবে আছে। নীরব তার হাত দিয়ে প্রমিতির গালে হাত রাখল। একবার ফিরে এসে দেখো কত ভালোবাসি তোমাকে, একবার সুযোগ দাও, দেখবে অভিযোগ করারই সুযোগ পাবে না। আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে তোমাকে দেখে যেতে চাই, রাতে ফিরেও তোমাকে দেখতে চাই। ঘুমন্ত প্রমিতির দিকে তাকে এসব কথা বলছে নীরব। আজকের এই ঘটনার পর সে ঠিক করেছে আর কোনোদিন প্রমিতির কাছে কোনো দাবি নিয়ে যাবে না। সে শুধু চায় প্রমিতিরও যেন একটা নিজস্ব পরিচয় হয়, প্রমিতি যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। নীরব একটা শ্বাস ফেলল, তার চোখ লেগে আসছে, তবুও নিজেকে সামলিয়ে নিয়ে জেগেই থাকলো। সকাল 8টা। লায়লা খাতুন হাসপাতালে এসে দেখলে নীরব এখনও প্রমিতির পাশে বসে আছে। এই দৃশ্য দেখে তার চোখ ভিজে উঠতে লাগলো। সে ভাবতে লাগলো,
তার মেয়ের ভাগ্য এত ভালো, স্বামীর ভালোবাসা পাওয়া যে কত ভাগ্যের বিষয় এটা ওনার চেয়ে ভালো কেউ জানে না। তিনি আস্তে করে ভিতরে ঢুকলেন। তাকে আসতে দেখে নীরব প্রমিতির হাত ছেড়ে দিল এবং উঠে দাঁড়ালো। লায়লা বলল, আরে বাবা তুমি বসো। থাক, না থাক, আপনি বসেন ওর পাশে, আমি বরং ফ্রেশ হয়ে আসি। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য নাস্তা এনেছি। আচ্ছা আমি নাস্তা করে আসছি। নীরব বাথরুম থেকে ফ্রেশ হলো, চোখে অনেকক্ষণ ধরে পানি ঝাপটা দিল, এবার কিছুটা আরাম পাচ্ছে। সে বের হলে লায়লা খাতুন তাকে প্লেট এগিয়ে দিল। নীরব হালকা হেসে প্লেটটা নিয়ে সোফায় বসে খেতে লাগলো। খাওয়া শেষ হলে লায়লা খাতুন বলল, তোমার সাথে কিছু কথা ছিল। নীরব লায়লা খাতুনের দিকে তাকে বোঝার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। তাই বলল, কি বলতে চান? কিছু গুরুত্বপূর্ণ কথা। এখানে নাকি বাইরে বলবেন? এখানে বলি। আচ্ছা বলুন, কি বলবেন? লায়লা গলার স্বর মোটা করে বলে, আমি জানি তোমার আর প্রমিতির মাঝে কোনো সমস্যা চলছে। প্রমিতি এ বিষয়ে আমাকে কোনো কিছু বলেনি, আমি আন্দাজ করে নিলাম। প্রমিতি বোধ হয় তোমার সাথে ঝগড়ায় ওই বাড়ি ছেড়ে এসেছে। কি ঠিক বললাম? হ্যাঁ। ও কিন্তু এই কথা আমাদেরকে বলেনি, মিথ্যে বলেছে। প্রমিতি আমাদেরকে বলেছে ওর পড়াশোনা ওখানে হচ্ছে না, কলেজ দূর হয় তাই চলে এসেছে। আমরা বিশ্বাস করে নিই, কিন্তু ওর আচরণ দেখে সবটা আঁচ করতে পারতাম। জানো, এই 1 মাসে আমার মেয়েটার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ও এখন প্রয়োজন ছাড়া কথা বলে না, হাসে না, সবসময় মনমরা হয়ে থাকে। সারা রাতও ঘুমায় কিনা সন্দেহ। এটা ওর চোখ দেখলে বোঝা যায় যে প্রমিতি জেগেছিল। আমি জানি না তোমাদের মাঝে কি হয়েছে, তবে বুঝতে পারছি তুমি ওকে অনেক ভালোবাসো। কালকে তোমার অবস্থা দেখে যে কেউ এটা বুঝে যাবে যে তুমি প্রমিতিকে কতটা ভালোবাসো। নীরব মুখ খুলল, বলল, হ্যাঁ আমি অনেক ভালোবাসি ওকে। লায়লা বলল, তাহলে তোমাদের মধ্যকার ঝামেলা মিটিয়ে নাও। নেব, সময় হলেই নেব। এখনও কি সেই সময়টা আসেনি? না। আপনি এক কাজ করেন, প্রণীতিকে নিয়ে কোথাও ঘুরে আসেন, ওর মনটা হালকা হবে, ওর প্রতি এক্সট্রা কেয়ার নেন। তা তো নিবই, কিন্তু তুমি কি করবে? আপাতত আমি ওর সাথে থাকছি না, তবে ভাববেন না যে ছেড়ে যাচ্ছি। আপাতত চলে যাচ্ছি, প্রমিতি এখনও সংসার করার জন্য প্রস্তুত না। লায়লা বলল, আমার মেয়েটা অনেক ভাগ্যবতী যে তোমাকে পেয়েছে। নীরব হালকা হাসলো এবং প্রমিতিকে দেখে নিয়ে বলে, ডাক্তার 7 দিন ওকে শুধু লিকুইড জাতীয় খাবার খেতে বলেছে। বলে নীরব বের হলো কেবিন থেকে। যে হাসপাতালের বিল মেটালো এবং 7 দিনের ওষুধ কিনে একটা নার্স দিয়ে পাঠিয়ে দিল এবং ডাক্তারকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। উনি এখনও আসেনি, তাই নীরব তার বাসায় চলে আসলো। সে আসলে প্রমিতিকে স্পেস দিতে চাচ্ছে, কারণ প্রমিতির সুইসাইড করার চেষ্টায় সে প্রত্যক্ষভাবে দায়ী। বাসায় এসে গোসল করে বিছানায় গায়ে এলিয়ে দিল। প্রমিতির ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখল তার মা তার পাশে বসে আছে। সে আস্তে করে বলে, মা। লায়লা খাতুন প্রমিতির দিকে তাকে বলে, এখন কেমন লাগছে রে? ভালো। তুই তো খুব স্বার্থপর রে প্রমিতি, আমাকে রেখে চলে যেতে চেয়েছিলি। এতই কষ্টে রাখি তোকে। আমার আর তোর দাদির তুই ছাড়া কে আছে? আমরা তো তোর মুখটা দেখে জীবন পার করে দিচ্ছি, আর তুই কি না? এটুকু বলে উনি কেঁদে দিলেন। প্রমিতি উঠে বসে এবং তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু সরি, আমাকে মাফ করে দাও, অনেক ভুল করে ফেলেছি আমি, আমাকে মাফ করে দাও বলে কেঁদে দিল। লায়লা কাঁদতে কাঁদতে বলল, মারে, তুই তো আমাদের জীবন, মানিকের টুকরা, তোর কিছু হলে আমরা কিভাবে বাঁচতাম বল? ভুল হয়ে গেছে আম্মু, ক্ষমা করে দাও। আর কোনো দিন এমন করবি বল, তাইলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আম্মু প্লিজ চুপ করো। আচ্ছা এসব বাদ দেই, চল বাসায় চল, তোর দাদি অস্থির হয়ে আছে। প্রমিতি আশেপাশে তাকে খুঁজতে লাগলো নীরবকে, কিন্তু কোথাও দেখতে পেল না। তাই হতাশে রওনা হলো তার মায়ের সাথে বাসার উদ্দেশ্যে। 2 দিন পর সকাল সকাল লীনা ঘুম থেকে উঠে পড়ে। আজকে তার মা অফিস যেতে দিবে না, বরকতের আজকে আসার কথা। লীনা মনমরা হয়ে বসে আছে, তার কিছুই ভালো লাগছে না। কালকে স্যার অফিসে আসেনি, স্যারের সাথে তাই দেখাও হয়নি। সে উঠে বসতেই তার মা এসে বলে, শোন মা, তোর চাচাদের সবাইকে দাওয়াত দেই। লীনা তার মায়ের দিকে তাকালো, তার মাকে দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড খুশি। আচ্ছা লীনা যদি এখন তার মাকে বলে যে সে বিয়ে করবে না, তাহলে কি তার মা খুব কষ্ট পাবে? হয়তো বা। সে হতাশ হয়ে একটা দম ফেলে বলে, দাও, আসলে আসবে, দেখাই দেবো ওদের আমার জামাই সোনার টুকরো, ওরাও দেখুক। আল্লাহ যার ভালো চায় তার কোনো দিন খারাপ হয় না। লীনা ভাবছে সে যদি বিয়ে না করে তবে মায়ের সবার সামনে অনেক বড় অপমান হবে। আচ্ছা বরকতের কি হবে? সে বোধহয় খুব কষ্ট পাবে, পেতে পারে। লীনা বাথরুমে গেল, একেবারে গোসল সারবে। এদিকে লীনার মা লীনার ফোন হাতে নিয়ে লীনার অফিসে কল লাগালো।
রিসিভ করলো নীরব। নীরব সালাম দিল। লিনার মা বলল, বাবা আমি লিনার মা বলছি। ও আচ্ছা, ভালো আছেন খালাম্মা? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। আগামী শুক্রবার লিনার বিয়ে, তো ওর বিয়ের আগে আর অফিস আসবে না এটাই বলতে কল দিলাম। সেই সাথে অফিসের সবার দাওয়াত। আচ্ছা, লিনা আছে? না, ও একটু বাথরুমে আছে। ও, আমরা সবাই আসবো? নীরব ফোন রেখে দিল। লিনার বিয়ের খবরটা পেয়ে তার খুব ভালো লাগছে। লিনা আসলে খুব লক্ষ্মী একটা মেয়ে, কিন্তু নীরব বুঝতে পারে না যে লিনা তার প্রতি দুর্বল। এটা সে অনেক আগে বুঝতে পেরেছে। তাই নীরব ঠিক করলো এই বিষয়ে লিনার সাথে সরাসরি কথা বলবে, না হলে মেয়েটাকে ভুগতে হবে, সেই সাথে লিনার হাজব্যান্ডকেও। নীরব সময় দেখে নিল। আজকে প্রমিতি তার মা আর দাদির সাথে গাজীপুরের একটা রিসোর্টে যাবে। এতক্ষণে বুঝি রওনাও দিয়ে দিয়েছে। নীরব লিনার দেয়া কাগজটা খুঁজতে লাগলো। আজকে লিনার বাসায় যাবে সে। দুপুরের দিকে হুট করে বেল বাজলো। লিনা শাড়ি পরে বসে আছে। বরকতের আসতে আরও 1.5 ঘন্টা বাকি। তবে এখন কে আসলো? মা ফাহাদকে নিয়ে বাইরে গেছে। লিনা গিয়ে গেট খুলতেই বড় ধরনের ধাক্কা খেলো। তার চোখ বড় হয়ে এলো অটোমেটিক্যালি। গলা শুকিয়ে যেতে লাগলো। তার সামনে নীরব দাঁড়িয়ে আছে। সে যেন বিশ্বাস করতে পারছে না। কতদিনের ইচ্ছে ছিল স্যার আসবে। সত্যি স্যার আসলেন, কথা রাখলেন তার। কেমন আছো? ভালো স্যার, আপনি? আমিও ভালো। ভেতরে আসবো? হ্যাঁ 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 অবশ্যই বলে সাইড দিল। নীরব ভেতরে ঢুকে সোফায় বসে পড়ল। লিনার এদিকে নিঃশ্বাস আটকে আসছে। সে রান্নাঘরে গিয়ে চা বানালো। তারপর সেই কাপে করে চা ঢেলে আনলো, যেটা সে নীরবের জন্য কিনে এনেছিল। চায়ের কাপ নীরবকে দিল। নীরব চা খেয়ে বলে, বাহ, তুমি তো অনেক মজার চা বানাও। থ্যাঙ্কস স্যার। বসো, তুমি দাঁড়িয়ে কেন আসো? লিনা ধাপ করে বসে পড়লো। তার কেমন যেন লাগতে শুরু করলো। নীরব বলল, লিনা, বাস্তবতা অনেক অদ্ভুত। যে আমরা ভাবি সেটা কোনোদিন বাস্তবতা হয় না। আমরা যেটা ভাবি সেটা হলো অবাস্তব। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? স্যার। এতে পাপের কিছু নাই যে তোমাকে লজ্জা বা গিল্টি ফিল করতে হবে। বাসে কেউ নাই? না, একা তুমি? সবার ভালোবাসা পূর্ণতা পায় না। এই যে আমি একজনকে খুব করে চাই, অথচ সে আমায় বুঝল না। লিনা চমকে গেল। স্যারও কাউকে ভালোবাসে? লিনা, আমি মেরিট। এ কথা শুনে লিনা আকাশ থেকে পড়লো। তার মাথা থেকে ভো ভো আওয়াজ বের হতে লাগলো। মনে হচ্ছে মুখ ভর্তি বমি করে দিবে। আমি ওর বউকে অনেক ভালোবাসি। আমার মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই হয়, না ভালোবেসে পারা যায় না। হয়তো পবিত্র হয় এ সম্পর্কটা, এজন্য ভালোবাসা থাকে, কেননা ভালোবাসা নিজেই পবিত্র। সো সে তো আর নোংরা কোথাও থাকবে না, তাই না? এছাড়া আল্লাহর নাম নিয়ে দোয়া করে বিয়ে হয়, এজন্য বুঝি আল্লাহ নিচে থেকে একটা রহমত দেয়। হতে পারে। আমার মন বলছে তুমি অনেক খুশি হবে। ও তোমাকে অনেক ভালোবাসে। দেখলে বিয়ে হয়নি, তাতেই তুমি ওনার গুণগান গাচ্ছ। পবিত্রতা এমনই হয়, খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যাই হোক, কখনো কাউকে কষ্ট দিবে না। তোমার জন্য 2টি খুশির সংবাদ আছে। একটা হলো তোমাকে 1 মাসের ছুটি দেয়া হবে, আর ছুটির পর প্রমোশন পাবে লিনা। জি স্যার। তুমি আমার বোনের মতো। আই হোপ তুমি আমাকে হতাশ করবে না। আমি তোমার বিয়েতে থাকবো না। চাটার স্বাদ দারুণ হয়েছে। সকাল থেকে মাথা ব্যথা ছিল, তোমার বানানো চা খেয়ে মাথা ব্যথা দূর হলো। যাই তাহলে আমি? জি। নীরব লিনার দিকে তাকালো। কি সুন্দর লাগছে তাকে, একদম পুতুল বউ। নীরব মনে মনে বলে, আল্লাহ মেয়েটাকে সব কিছু সামলানোর শক্তি দাও, ও যেন অনেক সুখী হয় জীবনে। নীরব হাঁটা ধরলো। লিনার খুব করে বলতে ইচ্ছে হচ্ছিল, আপনি যেমন আপনার বউকে ভালোবাসেন, আমিও নিজের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছি। নীরব চলে যেতেই লিনা ঠুকরে কেঁদে উঠল। কিছুক্ষণ কান্না করার পর তার বমি বমি লাগতে শুরু করে আবারও, আর হরভর করে বমি করে ফেলে। ঠিক সেই সময় বরকত বাসায় ঢোকে। মেন গেট খোলা, আর লিনাকে বমি করতে দেখে সে ছুটে এসলো লিনার কাছে। কি হয়েছে লিনা, তুমি কি অসুস্থ? না। বমি করছো কেন? জানি না, খাবারের কোনো সমস্যা ছিল বোধহয়। আচ্ছা চলেন রওনা দেই। অসম্ভব, তুমি বমি করছো, অসুস্থ, আর আমি তোমাকে নিয়ে দোকানে যাব? কোনো দিনও না। লিনা বরকতের দিকে তাকালো। সাধারণ চেহারার এই লোকটা নাকি 2 দিন পর তার স্বামী হবে। লিনার চোখে পানি দেখে বরকত বলে, এ কি লিনা, তুমি কাঁদছো? কি হয়েছে? কেউ কিছু বলেছে? না। বরকত আশেপাশে তাকালো। সে দেখলো টেবিলের ওপর একটা কাপ। তা দেখে বলে, কেউ কি এসেছিল? স্যার। লিনার মুখে স্যার কথাটা শুনে তার বুকটা হু হু করে ওঠে। লিনার সাথে তার পরিচয় 5 বছরের।
এই 5 বছরে বহুবার লিনা স্যারের কথা বলেছে। লিনার স্যারকে নিয়ে কথা বলার ধরন দেখে বরকত বুঝে ফেলে যে লিনা তার স্যারের প্রতি দুর্বল। বরকত স্যার বিবাহিত। এই কথা শুনে বরকত খুব শান্তি পেল। একটা মানুষ যতই ভালো হোক না কেন, ভালোবাসার ক্ষেত্রে সে খুব বেশি স্বার্থপর হয়ে পড়ে। বরকত লিনার হাত ধরে করুণ গলায় বলে, আমি জানি লিনা, তুমি তোমার স্যারকে পছন্দ করো। লিনা চমকে ওঠে। তা দেখে বরকত বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার মাকেও এ নিয়ে কখনো কিছু বলিনি। জানো লিনা, অপূর্ণতার মাঝে দিয়েই কেটে যায় একটা জীবন। মানুষ কখনোই যা চায় তা পায় না, আর যা চায় না তাই তার কপালে জোটে। আমাকে একটাবার আপন করার চেষ্টা করে দেখো, তোমার কোনো ক্ষতি হবে না। আমি তোমাকে তোমার স্যারের বিষয়ে কোনো দিন কিছু জিজ্ঞেস করব না। লিনা বরকতের দিকে তাকালো, তার চোখে এখনো পানি। বরকত বলল, মানুষ অনেক স্বার্থপর প্রাণী, তারা সবসময় ভালোবাসা চায়। আমার মনে হয় একটা মেয়ে যাকে ভালোবাসে তার সাথে সংসার বাঁধা উচিত না, বরং তাকে যে ভালোবাসে তার সাথে সংসার পাতানো উচিত। তাহলে কোনোদিন ভালোবাসার অভাব হবে না। আমি দোকানে যাব। আজকে না, না, আজকে আমার বিয়ের লাল বেনারসি শাড়ি লাগবে।